হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর 1 বইটির 4র্থ পর্ব। বিদ্যুৎ বেগে এক পা এগিয়ে এলো লোকটা। রানার হাতটা বের করে আনার আগেই প্রচণ্ড জোরে ঘুষি মারল রানার পেটে। মুহূর্তের মধ্যে পেটের পেশিগুলো শক্ত করে না নিলে এই এক ঘুষিতেই লিভার ফেটে মারা যেতে পারত রানা। ব্যথায় কুঁচকে গেল রানার চোখ মুখ, সামনের দিকে বাঁকা হয়ে গেল শরীরটা। কিন্তু এক হাত পকেটে ভরা অবস্থাতেই দ্বিতীয় ঘুষি থেকে বাঁচার জন্যে ঝট করে মাথাটা সরিয়ে নিল সে একপাশে। থুতনি সই করে মারা ঘুষিটা চোয়ালে লেগে সা করে বেরিয়ে গেল কানের পাশ দিয়ে। বাঁ হাতে ঘুষি মারল রানা একটা। ঘুষিটা লাগলো লোকটার পাঁজরের নিচে, ঠিক হৃৎপিণ্ড বরাবর। ঘোত করে একটা শব্দ বেরোলো লোকটার মুখ দিয়ে। বেকায়দা অবস্থাতে চালানো রানার ঘুষির ওজন চমকে দিয়েছে ওকে। পিছিয়ে গেল এক পা। রানার ডান হাতটা বেরিয়ে আসছে কোটের পকেট থেকে, কাজেই আর কোনো রকম সুযোগ না দেয়াই স্থির করল সে। দমাদম দুটো ঘুষি মারল রানার পাঁজরের উপর। এর কোনো দরকার ছিল না। প্রথম ঘুষিতেই আসলে কাবু হয়ে গিয়েছিল রানা। টলায়মান অবস্থায় আরও দুটো ঘুষি খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। হামাগুড়ি দিয়ে উঠে বসল রানা। তারপর উঠে দাঁড়াবার চেষ্টা করল। হাঁটুতে জোর নেই, ঠকঠক করে কাঁপছে পা দুটো। সেই অবস্থায় টের পেল পালিয়ে যাচ্ছে মেয়েটা, দৌড়াচ্ছে প্রাণপণে। ধরাম করে পড়ল শেষ ঘুষিটা চোয়ালের উপর। মাত্র 6 ইঞ্চি দূর থেকে মারা ঘুষিটা খেয়ে বন করে ঘুরে উঠল রানার মাথা। এক রাশ সর্ষে ফুল দেখা গেল। ছিটকে গিয়ে ওপাশের দেয়ালে গায়ে ধাক্কা খেল রানা। তারপর ঝুপ করে পড়ে গেল মাটিতে। একটা সুরেলার নারী কণ্ঠ শুনে জ্ঞান ফিরল রানার। মারা গেছে নাকি মানুষটা? রানা অনুভব করল তার শরীরটা নেড়েচেড়ে দেখছে কেউ। একটা পুরুষ কণ্ঠ বলল, না, জ্ঞান হারিয়েছে বলে মনে হচ্ছে। হামাগুড়ি দিয়ে উঠে বসবার চেষ্টা করল রানা। মাথাটা এপাশ ওপাশ নাড়ল বন্য জন্তুর মতো। চোখ মেলল। দামি কাপড় চোপড় পরা দুজন তরুণ তরুণী। উদ্বিগ্ন দুজোড়া চোখ চেয়ে রয়েছে ওর মুখের দিকে। রানাকে চোখ মেলতে দেখে মনে হলো হাফ ছেড়ে বাঁচল। দয়া করে নড়াচড়া করবেন না এখন, এক আধটা হাড়গোড় ভেঙে গিয়ে থাকতে পারে, নরম গলায় বলল লোকটা। না, ঠিকই আছি। উঠে বসল রানা। চোয়ালটাতে হাত বুলালো। পাকস্থলিতে কেমন যেন একটা চাপা ব্যথা অনুভব করছে সে। কপালের এক পাশ ফুলে আছে, টের পেল হাত দিয়ে ছুঁয়ে। ডান হাতটা উপরে তুলল সে। একটু সাহায্য করুন। চট করে রানার হাত ধরল মেয়েটা। উঠে দাঁড়াতে সাহায্য করল রানাকে। উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে নিতে খানিক সময় লাগলো রানার। সারা শরীর অবশ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে ফিরে আসছে আবার ওর শক্তি। গলিটার এপাশ থেকে ওপাশে চোখ বুলালো রানা একবার। তারপর বলল, না, কিচ্ছু হয়নি, ঠিকই আছি। হাত পা ঝাড়া দিল। কাউকে দেখতে পেয়েছিলেন? না, পথ হারিয়ে ঘুরছি আমরা। আপনার উপর আরেকটু হলে হুমড়ি খেয়েই পড়ছিলাম। সত্যিই ঠিক আছেন? হ্যাঁ, কোনো ভুল নেই তাতে। ধন্যবাদ। পকেটে হাত দিল রানা। কোটের পকেট থেকে মানিব্যাগটা গায়েব। নিজের উপরই চটে গেল রানা। এত বড় ভুল করল কি করে সে? সেই মেয়েটার কপালে কি ঘটল কে জানে। ছিনতাই হয়েছে? জিজ্ঞেস করল মেয়েটা। সেই রকমই মনে হচ্ছে। রাগে ফেটে পড়ল মেয়েটার সঙ্গী। আশ্চর্য এই ইটালিয়ানগুলো, সব গুন্ডা বদমাইশ। এখান থেকে সরে পড়া দরকার। আমরা হোটেল গ্রিটিতে উঠেছি। ইনি আমার ছোট বোন,
লুইসা পিয়েত্রো। আমার নাম সিলভিও পিয়েত্রো। আমাদের যদি হোটেলে পৌঁছে দেন তাহলে 2 প্যাক ভালো ব্র্যান্ডি খাওয়াতে পারি। আহ সিলভিও, নিশ্চয়ই ভয়ানক কষ্ট হচ্ছে। আগে খানিকটা বিশ্রাম দরকার ওর। না, ঠিক আছি। মেয়েটার দিকে ছোট্ট একটু বো করল রানা। আমার জন্যে ভাববেন না, কোনো অসুবিধে নেই। আপনাদের রাস্তা চিনিয়ে দেব আমি, কিন্তু চেহারার যে হাল হয়েছে এই অবস্থায় এখন হোটেলে না যাওয়াই ভালো। আমি বাসায় ফিরব। আমার নাম মাসুদ রানা। মাসুদ রানা? এক পা এগিয়ে এলো মেয়েটা। রানার মুখটা পরখ করে দেখবার চেষ্টা করছে আবছা আলোয়। আমি তো চিনি আপনাকে। কোথায় যেন পরিচয় হয়েছিল আপনার সঙ্গে? ওমা, আজই তো আপনার সঙ্গে একই ট্রেনে ফিরলাম লিডো এয়ারপোর্ট থেকে। বান্ধবীকে পৌঁছে দিতে গিয়েছিলাম। আপনার পাশের সিটে বসেছিলাম আমি। চিনতে পারছেন? রানার মনে পড়ল অপূর্ব সুন্দরী একটা মেয়ের পাশে বসে এসেছে সে লিডো থেকে ভ্যানিস। 2-1টা টুকরো আলাপও হয়েছিল। কোনো রকম ঘনিষ্ঠতার চেষ্টা করেনি সে, কাজে আসছে বলে। কিন্তু স্পষ্ট অনুভব করেছিল আশ্চর্য এক অমোঘ আকর্ষণে টানছে মেয়েটা ওকে। তাজা উষ্ণ একটা আকর্ষণ আছে মেয়েটার মধ্যে। চিনেছি এবার, বলল রানা। কিন্তু আপনারা কি ইটালিয়ান নন? বাবা ইটালিয়ান, কিন্তু মা ফরাসি। আমরা ফ্রান্সে মানুষ হয়েছি। হাসল মেয়েটা। 90% ফরাসি, 10% ইটালিয়ান আমরা। চলুন এগোনো যাক, বলল রানা। দুটোকে ভাগানো দরকার। ওর মাথায় একমাত্র চিন্তা এখন জুলি মাজিনি। কি হলো মেয়েটার? ধরা পড়ল শত্রুপক্ষের হাতে, নাকি কিছুক্ষণ আগের ব্যাপারটা সত্যিই একটা ছিনতাইয়ের ঘটনা? অনিলের সঙ্গে কোনো যোগ নেই এর? কোনটা ঠিক জানতে হবে রানাকে খুব শীঘ্রই। আপনাদের বড় রাস্তায় তুলে দিয়ে যাই। উজ্জ্বল আলো এসে রানা দেখল ভাই বোনের প্রায় একই চেহারা। বোনের উপর ভাইয়ের প্রভাব না ভাইয়ের উপর বোনের প্রভাব বোঝা গেল না। দুজনেই দেখতে ভালো। 22 থেকে 27-এর মধ্যে বয়স। চকচকে বুদ্ধিদীপ্ত চোখ, মুখে কোমল একটা অমায়িক ভাব। সাজ পোশাক সর্বাধুনিক, দামি। হাত বাড়িয়ে দিল সিলভিও রানার দিকে। অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা কি ঘটেছিল জানার জন্যে দারুণ কৌতূহল হচ্ছে। জানি জিজ্ঞেস করাটা অভদ্রতা। তাছাড়া এখন আপনার বিশ্রাম দরকার। পরে কোনো একদিন যদি আপনার মুখে ঘটনাটা শুনতে পেতাম। নিশ্চয়ই, আমি আছি আরও 7 দিন। এর মধ্যে একদিন আপনাদের হোটেলে গিয়ে শুনিয়ে আসব গল্পটা। ডেলা টলেটা বলে একটা প্যালাজোতে আছি আমি, স্যানসোভেনোর লাইবেরিয়া ভ্যাচিয়ার কাছে। আপনারাও সময় পেলে একটা ফোন করে চলে আসতে পারেন যে কোনো সময়। চলি এখন, কেমন? আপনি দুর্দান্ত লোক সিনর মাসুদ রানা, বলল মেয়েটা। চোয়ালে কপালে যে দাগ দেখছি তাতে আঘাতের পরিমাণ বুঝতে অসুবিধে হচ্ছে না। এত বড় আঘাত হজম করাটা সোজা কথা নয়। বিনীত হাসি হাসল রানা। ও কিছু নয়, অভিনয় করছে আসলে। বাসায় পৌঁছেই কান্নায় ভেঙে পড়ব। চলি, গুড বাই। দ্রুত পায়ে হেঁটে চলল রানা বাসার দিকে। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল গিল্টি মিয়া। অবাক হয়ে দেখল রানার বিধ্বস্ত চেহারা। এরকম মাঝে মধ্যে দেখে অভ্যাস আছে ওর। কোনো প্রশ্ন করল না। ঘরে ঢুকেই কাপড় ছাড়ল রানা প্রথমে। একটা নেভি ব্লু রঙের প্যান্ট, গাঢ় কালচে সবুজ রঙের শার্ট আর কালো চামড়ার জ্যাকেট পরল। জুতো জোড়া বদলে রবার সোলের একজোড়া মোকাসিন পায়ে দিল। সুটকেসের গোপন একটা কম্পার্টমেন্ট থেকে বেরোলো একটা ফলস ঘড়ি। ঘড়ির মতো কাটা ডায়াল সবই আছে, কিন্তু ভিতরে কোনো যন্ত্রপাতি নেই। ব্যান্ডটা খুললেই ভারী একটা ধারালো অস্ত্রে পরিণত হবে সেটা। একটা খাপে পড়া স্টিলেটো বেঁধে নিল রানা টান উরুতে, চামড়ার স্ট্র্যাপ দিয়ে।
প্যান্টের পকেটের নিচ দিকটায় সেলাই নেই। হাত ঢুকিয়ে অনায়াসে বের করে আনা যায় ছুরিটা দরকারের সময়। তালা খোলার জন্যে বার্গলাস কিট বের করে রাখলো রানা হিপ পকেটে। বা পকেটে রাখলো একটা শক্তিশালী টর্চ। ইচ্ছে করলে এর রশ্মিকে ছোট করে 10 ফুট দূরে একটা সিকির সমান আলো ফেলা যায়। 1000 লিরার গোটা কয়েক নোট শার্টের বুক পকেটে রেখে খাটের উপর বসল রানা। সিগারেট ধরালো। ধরে নিতে হবে বেটে বক্সারটা অনিলের শত্রুপক্ষের কেউ। সাধারণ চোর বা গুন্ডা হতে পারে, কিন্তু সতর্কতার খাতিরে ওকে বিরুদ্ধ পক্ষের কেউ বলে ধরে নেওয়া উচিত। তাহলে কি জুলি মাজিনির পরিচয় জেনে গেছে ওরা? ধরে ফেলেছে ওকে? অত্যাচারের মুখে যা জানে বলে দিতে বাধ্য হবে জুলি। তাহলে ধরা পড়ে যাবে আত্মগোপনকারী অনিল। না, বড় বোকামি হয়ে গেছে। আরও সতর্ক হওয়া উচিত ছিল ওর। কিন্তু অনুশোচনা করে এখন কোনো লাভ নেই। কিসের বিরুদ্ধে সতর্ক হবে সে? অচেনা শত্রুর কাছ থেকে সতর্ক থাকা যায় না। কাদের বিরুদ্ধে, কী ধরনের ব্যাপারে নিজেকে জড়িয়েছে অনিল? কে মিত্র, কে শত্রু, কিছুই জানে না রানা। এই অবস্থায় কিভাবে সাবধান হবে সে? তবে এবার আক্রমণ যেদিক থেকেই আসুক না কেন, অত সহজ হবে না ওকে কাবু করা। এখন একমাত্র ভয় পুলিশকে। এইসব যন্ত্রপাতি সহ পুলিশের হাতে ধরা পড়লে 12টা বেজে যাবে ওর। মন্ডলা লেনের 37 নম্বর বাড়ি। এর বেশি আর কিছুই জানা যায়নি মেয়েটার কাছ থেকে। ওখানেই কি লুকিয়ে আছে অনিল? গলিটাই বা কোথায়? ভ্যানিসের অসংখ্য গলির কোনটা মন্ডলা লেন? কি করে খুঁজে পাবে রানা? একটা ঘন ছাই রঙের শার্ট ও প্যান্ট পরে এসে দাঁড়ালো দরজার কাছে গিল্টি মিয়া। প্রস্তুত। কোথাও চললেন স্যার? আমাকে নেবেন? রানা না নিলেও সে যে গোপনে অনুসরণ করবে ওকে, তাতে কোনো সন্দেহ নেই। মৃদু হেসে সায় দিল রানা। সুইচটার দিকে ইঙ্গিত করে বলল, বাতিটা নিভিয়ে দাও দেখি। ঘরটা অন্ধকার হয়ে যেতেই জানালার পাশে এসে দাঁড়ালো রানা। পর্দাটা ফাঁক করল। পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তা। রাত এখন 1:15টার কম নয়, কিন্তু এখনও দলে দলে চলেছে ট্যুরিস্টরা সান মার্কোর দিকে। গতি অপেক্ষাকৃত স্লথ। এই যা তফাৎ। লোকজন প্রচুর রাস্তায়। মিনিট দুয়েক চেয়ে রইল রানা রাস্তার দিকে। তারপর এক টুকরো কঠোর হাসি ফুটে উঠল ওর ঠোঁটে। নিঃশব্দ, নিষ্ঠুর হাসি। সান মার্কোর দিকে পিছন ফিরে একটা থামের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে তন্দ্রালু অলস দৃষ্টিতে টুরিস্টের দিকে চেয়ে রয়েছে একজন লম্বা লোক। পরনে তার সাদা স্যুট, সাদা হ্যাট। অধ্যায় 6। মন্ডলা গলিটা কোন দিকে বলতে পারবে? নিশ্চয়। একগাল হাসল গিল্টি মিয়া। ক্যাম্পো সান পোলোর কাছে। সেটা কোথায়? রিয়ালটো ব্রিজের কাছে স্যার। কালের উপার। ভাঙ্গাচোরা বাড়িঘর, নোংরা। তা ওদিকটাতেই চলেছেন বুঝি? হ্যাঁ, কিন্তু তার আগে একটা লোককে খসাতে হবে। সন্ধে থেকে পিছনে লেগে রয়েছে বেটা। সে ভার আমার উপর চেড়ে দেন স্যার। গোল কাইয়ে চেড়ে দেব শালাকে। না, ক্যালকিশিয়ান ঘোলে চলবে না। ও ঢাকায় ঘোল খেতে চায়। যা করার আমিই করব। তোমাকে জানানোর উদ্দেশ্য হলো ওর উপস্থিতি টের না পাওয়ার ভান করতে হবে। ঘুণাক্ষরেও টের পাবে না তুমি যে কেউ আমাদেরকে অনুসরণ করছে। ঠিক আছে, তাই হবে। চলুন তাহলে রওনা দিই। পন্টি ডেলা প্যাগলিয়ার দিকে হাঁটতে হাঁটতে আর চোখে দেখল রানা। থামের গায়ে ঠেলা দিয়ে সোজা হয়ে গেল লম্বা লোকটা। আনমনে হাঁটছে ওদের পিছন পিছন। খুব সরু একটা গলিতে নিয়ে চলো দেখি প্রথমে। ব্যাটাকে খসাতে হবে আগে। বাঁ দিকের একটা গলিতে ঢুকে পড়ল গিল্টি মিয়া। গোলক ধাঁধার মতো গলিগুলো। একটা মিশেছে আরেকটায়, সেটা গিয়ে মিশেছে আরেকটায়, যেন শেষ নেই এর। রাস্তা নির্জন। একটা মোড় ঘুরেই পছন্দসই জায়গা পেয়ে গেল রানা।
একটা বাড়ির 3 ফুট উঁচু বারান্দায় উঠে পড়ল সে। গিল্টি মিয়াকে বলল, দুজনের পায়ের শব্দ করতে করতে এগিয়ে যাও। একগাল হেসে রওনা হলো গিল্টি মিয়া। মিশে গেল সরু গলির প্রায় অন্ধকারে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল রানা। ঠিক 1 মিনিট পরই সাদা টুপি দেখা গেল। সাবধানে মাথাটা সামনে বের করল অনুসরণকারী। কান পেতে শুনল পায়ের শব্দ। তারপর নিশ্চিন্ত মনে রওনা দিল গলিপথে। ধরাম করে প্রচণ্ড জোরে একটা লাথি পড়ল লোকটার চোয়ালের উপর। ভয়ানকভাবে ঠুকে গেল মাথাটা পাশের দেয়ালে। এত জোরে শব্দ হলো যে ভয় পেল রানা। খুলি ফেটে গেছে মনে করে। চট করে ধরে ফেলল লোকটার জ্ঞানহীন দেহটা। আস্তে শুইয়ে দিল মাটিতে। নিঃশব্দ পায়ে ফিরে এলো গিল্টি মিয়া। মুখে আকর্ণ বিস্তৃত হাসি। বড় জবর মার মেরেছেন স্যার, এক লাতেই কাত। পকেটে কিছু আছে কিনা দেখব? দেখো। দ্রুত হাত চালিয়ে লোকটার সব পকেট সার্চ করল গিল্টি মিয়া। কিছুই পাওয়া গেল না যা দিয়ে পরিচয় জানা যায়। বা বগলের নিচে একটা খাপে পড়া থ্রোয়িং নাইফ। রক্তের চিহ্ন টের পেল রানা ছুরির ব্লেডে। সোজা হয়ে উঠে দাঁড়ালো রানা। যতদূর মনে হচ্ছে এখন ঘণ্টাখানেক নিশ্চিন্তে ঘুমোবে লোকটা। এবার চলো মন্ডেলোর দিকে, জলদি। মিনিট 10 এ গলি ও গলি ধরে হাঁটার পর বড় রাস্তায় উঠল গিল্টি মিয়া রানাকে নিয়ে। রানা দেখল সামনেই দেখা যাচ্ছে রিয়ালটো ব্রিজ। মনে মনে গিল্টি মিয়ার গুণের প্রশংসা না করে পারল না সে। কিন্তু বড় রাস্তায় উঠে মিনিট 3 হাঁটার পরই কেমন যেন উসখুস শুরু করলো গিল্টি মিয়া। খানিক বাদে বলেই ফেলল, আরেকজন আছে বলে মনে হচ্ছে স্যার। মৃদু হেসে মাথা ঝাঁকালো রানা। জানি, অত ব্যস্ত হয়েও না, এটারও ব্যবস্থা হয়ে যাবে। ব্রিজের মাঝামাঝি এসে একটা থামের আড়ালে দাঁড়িয়ে পড়ল রানা। জায়গাটায় বেশ ঘন ছায়া পড়ায় এটাই পছন্দ করল রানা। ছায়ায় ছায়ায় এগিয়ে যাও, ডবল পা ফেলে। বেশ মজার খেলা পেয়েছে গিল্টি মিয়া। একগাল হেসে এগুলো সে সশব্দে দুজনের পা ফেলে ফেলে। চুপচাপ দাঁড়িয়ে রইল রানা। 1 মিনিট পার হয়ে গেল, কারও দেখা নেই। দুজনেরই সন্দেহে ভুল হতে পারে। তার নিজের মনটা সন্দেহপ্রবণ হয়ে রয়েছে। সন্ধে থেকে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে বলে অতি সতর্ক হয়ে রয়েছে ইন্দ্রিয়গুলো। ভুল হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু গিল্টি মিয়ার ভুল হবে কেন? 32 বছরের অভিজ্ঞতা রয়েছে গিল্টি মিয়ার। ভয়ে ভয়ে লুকিয়ে পালিয়ে সাবধানে কাটিয়েছে সে চোরের জীবন 32টা বছর। ওর সজাগ চোখ ভুল করতে পারে না। কাজেই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। সামান্য ভুলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। দূরে গিল্টি মিয়ার পায়ের শব্দ শোনা যাচ্ছে এখনও আবছাভাবে। ব্রিজের শেষ মাথায় চলে গেছে সে। এখনই পৌঁছে যাবে ওপারে। ঠিক মনে হচ্ছে দুজন লোক হেঁটে চলে যাচ্ছে। আরও আধ মিনিট কাটল। তারপর হালকা পায়ের শব্দ শুনতে পেল রানা, বেশ কাছে। থামের গায়ে মিশে দাঁড়িয়ে রইল ও। গাঢ় রঙের কাপড় পরায় দেখা যাবে না ওকে সহজে। নিজের দিকে একবার চেয়ে নিশ্চিন্ত হলো রানা। খুব সাবধানে উকি দিল একবার। কয়েক সেকেন্ড কিছুই দেখতে পেল না। তারপরই চোখ পড়ল ওর কালো স্যুট পরা একজন বেটে লোকের উপর। কষ্ট হলো না চিনতে। তার মানে লোকটা আচমকা অসাবধান পথিকের সর্বস্ব অপহরণকারী নয়। তার মানে লোকটা আচমকা অসাবধান পথিকের সর্বস্ব অপহরণকারী নয়। সাদা আর কালো মিলেমিশে কাজ করছে। খুব সম্ভব ওর পিছনে লাগানো হয়েছে এই দুজনকে গিয়াকোমো পাসেল্লির দোকান থেকে বেরোবার পরপরই। লোকটার পদক্ষেপে অতি সতর্কতার লক্ষণ টের পেল রানা। খুব সম্ভব সাদার সঙ্গীর রহস্যজনক অন্তর্ধানে যার পরনায় উদ্বিগ্ন হয়ে রয়েছে সে ভিতরে ভিতরে। কিছু দূর এগিয়ে দাঁড়িয়ে পড়ল লোকটা। চেয়ে রইল খালের দিকে। আসলে পায়ের শব্দ শোনার চেষ্টা করছে সে। 15 সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে আবার চলতে শুরু করল। পিছু ফিরে চাইল একবার, আবার এগুলো।
রানা যে থামের আড়ালে লুকিয়ে আছে সেটা পেরিয়ে গেল লোকটা প্রায় নিঃশব্দ পায়ে। খালের উপারে গিল্টি মিয়াকে দেখতে পেল সে এবার। বিচিত্র ভঙ্গিতে ওকে পা ফেলে এগুতে দেখে আঁতকে উঠে থেমে দাঁড়ালো। ঝট করে পিছন ফিরে চাইল একবার, তারপর সাথ করে সরে গেল একটা থামের আড়ালে। ছায়ার মতো নিঃশব্দে এগিয়ে এলো রানা। মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে লোকটা গিল্টি মিয়ার দিকে। পিছন থেকে দুটো টোকা দিল রানা লোকটার ঘাড়ে। কেউ করে একটা ভয়ার্ত শব্দ বেরোলো লোকটার গলা দিয়ে। এক লাফে সরে গেল 3 হাত তফাতে এবং ঘুরে দাঁড়ালো। কিছু মনে করবেন না সিনর, ম্যাচ আছে আপনার কাছে? বিস্ময়ের ঘোরটা কাটিয়ে উঠতে 2 সেকেন্ডের বেশি লাগলো না লোকটার। চিতাবাঘের মতো লাফ দিল রানার দিকে। ঝট করে বাঁদিকে বাঁকা হয়ে পা চালালো রানা। এবার আর অসতর্ক নয় সে। লাথি খেয়ে চাপা একটা গঙ্গানি বেরোলো লোকটার মুখ থেকে। মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে এবং প্রায় সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো আবার। হাঁপাচ্ছে। শোল্ডার হোলস্টারে রাখা ছুরিটা বের করার জন্যে চট করে চলে গেল ডান হাতটা কোটের ভিতর। ঠিক এই মুহূর্তটি সদ্ব্যবহার করল রানা। বিদ্যুৎ বেগে এগিয়ে এলো 1 পা। প্রচণ্ড জোরে ঘুষি চালালো লোকটার চোয়াল লক্ষ্য করে। যন্ত্রণায় চোখ মুখ বিকৃত হয়ে গেল লোকটার। কিন্তু অবাক হয়ে গেল রানা লোকটার সহ্য শক্তি দেখে। এই অবস্থাতেও বা হাতটা চালাতে ভুল করল না। প্রচণ্ড একটা ঘুষি পড়ল রানার পাঁজরের উপর। হেভিওয়েট বক্সার নাকি বেটা? মনে হয় জীবনের বেশিরভাগ সময় কেটেছে লোকটার গ্লাভস পরা অবস্থায় রিংয়ের ভিতর। বেকায়দা অবস্থায় ছোড়া ঘুষি ঠেলাতেই ফুসফুস থেকে সব দম বেরিয়ে যাবার উপক্রম হলো রানার। চট করে ধরে ফেলল হাতটা। মুচড়ে ধরে পিছন ফিরে নিজের বাঁ কাঁধের উপর ফেলল সে হাতটা চিৎ করে। তারপর মারল হ্যাচকা টান নিজের দিকে। তীব্র ব্যথায় কোকিয়ে উঠল লোকটা। পর মুহূর্তে শূন্যে উঠে গেল। রানার মাথার উপর দিয়ে উড়ে গিয়ে পড়ল 4 হাত তফাতে। প্রথমে গুতু খেল থামের গায়ে, তারপর বালির বস্তার মতো ধপাস করে পড়ল মাটিতে উপুর হয়ে। কোনো রকম নড়াচড়ার লক্ষণ না দেখে একটু ঘাবড়ে গেল রানা। লোকটার পালস দেখে নিশ্চিন্ত হয়ে সার্চ করলো ওর প্রত্যেকটা পকেট। হিপ পকেট থেকে বেরোলো রানার মানিব্যাগ। আর কোথাও উল্লেখযোগ্য কিছুই পাওয়া গেল না। হোলস্টারে থ্রোয়িং নাইফটা নেই দেখে রানার চোখ গেল লোকটার ডান হাতের দিকে। অজ্ঞান অবস্থাতেও ধরা আছে ছুরিটা ছুঁড়ে মারার ভঙ্গিতে। মানিব্যাগটা নিচের পকেটে ফেলে আর একটু অন্ধকারে টেনে দিল রানা লোকটাকে। দ্রুত এগুলো। খালের ওপারে একটা গলির মুখে গিল্টি মিয়াকে দেখে এগিয়ে গেল সেই দিকে। এবার কোন দিকে? জিজ্ঞেস করলো রানা। আসুন আমার পিছু পিছু। গলিটা ধরে বেশ কিছু দূর এগিয়ে গিয়ে একটা অপেক্ষাকৃত সরু গলিতে ঢুকলো গিল্টি মিয়া। বলল, এইটেই। এই গলির 2 ধারে শত শত বছরের পুরানো ঝুরঝুরে ভাঙা সব বাড়ি। মনে হয় এক্ষুনি হুড়মুড় করে ঘাড়ের উপর পড়বে বুঝি। একটি বাতি নেই কোনো বাড়ির জানালায়। পকেট থেকে টর্চটা বের করল রানা। এসব বাসায় কোনো লোক আছে বলে মনে হয় না স্যার। তাই তো মনে হচ্ছে, বলল রানা নিচু গলায়। খুব সম্ভব সব ভেঙে আবার নতুন করে বাড়ি তোলা হবে বলে লোকজন সরিয়ে দেয়া হয়েছে। একটা দেয়ালের গায়ে লেখা নম্বর দেখে এগুলো রানা সামনে। 37 নম্বরটা আরও আগে বলে মনে হচ্ছে। 3টে বাড়ি ছেড়েই পাওয়া গেল বাড়িটা। দোতলা বাড়ি। প্লাস্টার খসে যাওয়ায় দাঁত বের করে হাসছে লাল লাল ইট। ঠেলা দিতেই খুলে গেল দরজাটা নিঃশব্দে। এত নিঃশব্দে খুলল যে থমকে গেল রানা একটু। চট করে টর্চের আলোটা চলে গেল দরজার হিঞ্জে। তেল দেওয়া হয়েছে স্যার, বলল গিল্টি মিয়া ফিসফিস করে। মনে হচ্ছে লোক আছে। ভিতরে আলো ফেলল রানা। একটা সরু প্যাসেজ দিয়ে কিছু দূর গিয়ে বাঁ পাশে দোতলায় উঠবার সিঁড়ি। তুমি এখানে অপেক্ষা করো, আমি ঢুকছি ভিতরে, বলল রানা। চোখ কান খোলা রাখবে।
নিশ্চয়ই। 2 পা এগিয়েই বসে পড়ল রানা। কাঠের মেঝে, ধুলো জমে আছে পুরু হয়ে, তার উপর অনেকগুলো পায়ের ছাপ। মেয়ে মানুষের জুতোর ছাপ দেখতে পেল রানা একজোড়া। উঠে দাঁড়ালো। সাবধান করলো গিল্টি মিয়া। একটু সাবধানে পা ফেলবেন স্যার, পচা কাটে পা পড়লে একেবারে জপাত করে পড়বেন পানিতে, নিচে পানি। পিছন ফিরে ভ্রুকুটি করল রানা, কিন্তু সেটা দেখতে পেল না গিল্টি মিয়া। তাই চাপা গলায় বলল, চুপ করে থাকো, কথা বলো না। সিঁড়ির পাশেই একতলায় ঢোকার দরজা। আস্তে করে হ্যান্ডেলে চাপ দিয়ে ঠেলা দিল রানা দরজাটা। ক্যাচ করে বিচ্ছিরি একটা শব্দ করে ফাঁক হয়ে গেল দরজা। চট করে ঘরের চারপাশে আলো বুলালো রানা। কেউ নেই ঘরে। অসংখ্য ঝুল আর ধুলো। কেমন একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। প্রকাণ্ড একটা মাকড়সা সরসর করে সরে গিয়ে একটা ঘুনে খাওয়া পচা তক্তার নিচে আত্মগোপন করল। দরজাটা ভিড়িয়ে দিয়ে সিঁড়ির ধাপ পরীক্ষা করল রানা। ধুলো জমে আছে সিঁড়িতেও। পায়ের ছাপ দেখে পরিষ্কার বোঝা গেল 2-1 দিনের মধ্যেই একাধিক লোক উঠানামা করেছে এই সিঁড়ি দিয়ে। 1-আধটা হাই হিলের ছাপও দেখা যাচ্ছে আবছাভাবে। সাবধানে কাঠের সিঁড়িতে কোনো রকম আওয়াজ না করে উঠে এলো রানা দোতলায়। 2টো দরজা দেখা যাচ্ছে। কান পাতল রানা। চুপচাপ দাঁড়িয়ে থাকলো আধ মিনিট। নাক ডাকা তো দূরের কথা, কারো নিঃশ্বাস পতনের শব্দও নেই। নিঝুম পুরী। প্রথম দরজার হ্যান্ডেলে চাপ দিল সে। নিঃশব্দে খুলে গেল দরজা। দরজাটা 2 ইঞ্চি ফাঁক হতেই হঠাৎ একটা শব্দ হলো ঘরের ভিতর। আড়ষ্ট হয়ে গেল রানা। খচমচ করে কাগজ নাড়ার শব্দ হলো। তারপর মৃদু একটা ধূপ। টর্চটা নিভিয়েই চট করে সরে গেল রানা দরজার সামনে থেকে। ডান হাতে বেরিয়ে এসেছে স্টিলেটো। দ্বিগুণ হয়ে গেছে বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ। আবার খচমচ আওয়াজ। আবার একটা মৃদু ধূপ শব্দ। পর মুহূর্তে কিচমিচ করে ডেকে উঠল ছুঁচু। হাঁপ ছাড়ল রানা। ছুঁচুর কেত্তন। পা দিয়ে কপাটের গায়ে একটা ঠেলা দিয়েই আলো ফেলল সে ঘরের ভেতর। প্রকাণ্ড একটা ছুঁচু। থতমত খেয়ে গেল প্রথমটায়। তারপর ভয় পেয়ে ছুটে গেল দেয়ালের দিকে। লাফ দিয়ে ধাক্কা খেল দেয়ালের গায়ে। ধূপ করে পড়ল মেঝেতে। তারপর বিদ্যুৎ বেগে অদৃশ্য হয়ে গেল ঘরের অন্ধকার কোণে। ঘরের মাঝখানে ঢিবির মতো উঁচু হয়ে আছে কি যেন। রানার টর্চের উজ্জ্বল আলোটা এসে স্থির হলো সেখানে। পুরো ধুলোর ওপর হাত পা বাঁধা অবস্থায় চিত হয়ে শুয়ে আছে জুলি মাজিনি, উলঙ্গ। স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে সে ছাতের দিকে। বাস্তনের নিচে একটা গভীর ক্ষতচিহ্ন। মস্ত বড় একটা কদাকার মাকড়সা, খুব সম্ভব রক্ত চাটছিল। রানাকে এগুতে দেখে ভয় পেল। সরসর করে জুলির বুকের উপর দিয়ে হেঁটে গিয়ে লুকুবার চেষ্টা করল ঘাড়ের পাশে চুলের অন্ধকারে। জায়গাটা পছন্দ হলো না। চিবুক বেয়ে উঠে ওর নাক, মুখ আর খোলা চোখের ভিতর লোমশ পা ফেলে কপালে উঠল। সেখান থেকে এক লাফে মেঝেতে পড়ে সুরুত করে ঢুকে গেল 2 তক্তার ফাঁকে একটা গর্তে। যেমন ছিল তেমনি শুয়ে আছে জুলি, স্থির। চিকন ঘাম দেখা দিয়েছে রানার কপালে। সারাটা ঘর ঘুরে এসে আবার স্থির হলো টর্চের আলোটা জুলির উপর। ছুঁচুটা দৌড়ে পালালো খোলা দরজা দিয়ে। হাঁটু ভাঁজ করে বসে পড়ল রানা মেঝেতে। শুধু ধর্ষণ নয়, সারা শরীরে জায়গায় জায়গায় সিগারেটের আগুন ঠেসে ধরার চিহ্ন দেখতে পেল রানা। যা জানার জেনে নিয়ে ছুরি মারা হয়েছে ওর হৃৎপিণ্ড বরাবর। প্রচণ্ড ক্রোধ দাউ দাউ করে জ্বলে উঠল রানার মাথার ভিতর। বহু কষ্টে দাঁতে দাঁত চেপে আত্মসংবরণ করল রানা। আঙ্গুলের উল্টো দিক দিয়ে মেয়েটার গাল ছুঁয়ে দেখল, এখনও গরম। বড়জোর 8 ঘন্টা আগে মারা গেছে। ওকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে রেখে
নিশ্চয়ই পিছু ধাওয়া করে ধরেছিল জুলিকে ওরা দুজন। তারপর নির্যাতন করে জেনে নিয়েছে অনিলের ঠিকানা। এখানে নিয়ে এসে মেরে রেখে গেছে। অনিলকে এখানে পেয়েছিল ওরা? নিশ্চয়ই পাশের ঘরটাই ছিল অনিল। আছে? ঘর থেকে বেরিয়ে এলো রানা। দরজাটা বন্ধ করে সাবধানে চাপ দিল পাশের দরজার হ্যান্ডেল। দরজাটা 1 ইঞ্চি ফাঁক করে সেখানে কান পাতল। কোনো শব্দ নেই। তাহলে কি অনিলকেও? আর 1 ইঞ্চি ফাঁক করেই দরজার ফাঁকে টর্চ ধরল রানা। চট করে ঘুরিয়ে আনলো আলোটা সারা ঘরে। এক নজরে বুঝতে পারল এটাই অনিলের ঘর। একটা ক্যাম্প খাটের ওপর 2টো কম্বল বিছানো, পাশেই একটা প্যাকিং বক্সের ওপর কিছু ফলমূল, ক্যান্ড ফুডের টিন, অর্ধেক মোমবাতি। কেউ নেই ঘরে। ঘরের ভিতর চলে এলো রানা। মোমবাতিটা জ্বালালো, চাইল চারিদিকে। ঘরের কোণে একটা এয়ারব্যাগ, তার ভিতরের সমস্ত জিনিস ধুলো ভর্তি মেঝের উপর ছড়ানো। খাটের নিচে একটা ব্রিফকেস, খোলা। ব্রিফকেসের গায়ে অনিলের নামের আদ্যক্ষর লেখা, AC, অর্থাৎ অনিল চ্যাটার্জি। মেঝেতে পড়ে থাকা জিনিসগুলোর উপর চোখ বুলালো রানা। একটা বিস্কিটের টিন, রুমাল, গেঞ্জি, আন্ডারওয়্যার, জিলেট শেভিং কিট, পাসপোর্ট, টেক টুথব্রাশ, ফরহ্যান্ডস টুথপেস্ট, পামোলিভ সাবান। পরিষ্কার বোঝা যাচ্ছে ভালো মতো সার্চ করা হয়েছে অনিলের প্রতিটা জিনিস। তবু একবার ভালো করে খুঁজে দেখল রানা। কিছুই পাওয়া গেল না। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।